এবং আজকে যিনি স্টুডিওতে এসেছেন তার সাথে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে তার ফ্যামিলিতে। তিনি এবং তার ওয়াইফ ভিকটিম, এবং আমাদের এইখানে তিনি এসছেন এবং তার সাথে মঈনুদ্দিন ভাই এসছেন। তো হাফেজ মাইনুদ্দিন, এবং তিনি এতক্ষণ ধরে কথা বলছিলেন তার সাথে। তো আমরা দুজনের কাছ থেকে টুকরো টুকরো ভাবে তাদের সমস্যার কথা এবং কিছু সমাধানের কথা শুনবো। শুরুতে চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন যদি বলা সম্ভব হয়, তো তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি, আমি রায়হান বলছি। ভাইয়ান, আপনি বলছেন যে আপনার সাথে ঘটনা ঘটে এবং আপনার ওয়াইফের সাথেও ঘটে। প্রথম কবে আপনারা টের পেলেন যে কোনো একটা ঝামেলা আছে আপনাদের মধ্যে বা কিছু একটা ঘটছে আপনাদের সাথে? এইটা প্রথম কবে টের পেলেন? এটা এই বছরই জানুয়ারি মাসে আর কি, জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমে। তো তখন হচ্ছে আমরা ফিল করা শুরু করি যে আমাদের প্রবলেমটা, আমরা বর্তমানে যে রুমটা আছি ওটার পাশের রুমে যখন আমরা শিফট হই, রুমটা বড়, তো ওই রুমটা আমরা যখন ফার্স্টে রাতে ঘুমাই পরে সকালে আমি উঠি, আমি অফিসে যাবো, আমি সকালে উঠছি, উঠে আমার ঠিক ডান হাতে বুড়ো আঙ্গুলে এখানে একটা ব্লাডের চিহ্ন পাই। ব্লাড বলতে হচ্ছে আপনার ড্রপ দিয়ে যদি 1 ফোঁটা ব্লাড দেন সেক্ষেত্রে ওখানে যেরকম পুরো আঙ্গুলে ডান হাতের, আচ্ছা, ঠিক এই তালুজ পড়ে, হ্যাঁ তালুজ সাইডটা। তো এটা আমি দেখতে পাই সকালে উঠেই। তো উঠে আমি জিনিসটা বুঝি না আসলে ব্যাপারটা কি। তো আমার ওয়াইফ যে ও খেয়াল করে জিনিসটা, ও একটু অন্যভাবে নিল, আমি জিনিসটা এড়াই যাই বলতে তখন পর্যন্ত আমার মাথায় কোনো কাজ করে নাই যেটা অন্য কিছু হতে পারে। খুবই স্বাভাবিক। আমি নর্মালি এটা মুছে দিই, মুছে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই। আচ্ছা, যখন মুছলেন তখন কি আপনি ওইখানে কোনো মানে কোনো ধরনের কোনো কাটা, কোনো ড্যামেজ হয়েছে স্কিন বা এরকম? তো নাই, কিছু নেই, আমার হাত পুরো ফ্রেশ। জাস্ট যেটা বললাম যে ড্রপ দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে যেটা হবে ঠিক কোনো ব্যথাও নাই? কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। আমি জাস্ট এটা মুছে দিলাম। পরের দিন ওই দিন রাতের বেলায় আমার ওয়াইফ হচ্ছে রাত 2টার পরে মেবি আমি ঘুমাই গেছি। তো ও রাতের বেলা হচ্ছে বিড়ালের ডাক শুনতে পায় খুব জোরে। আমাদের বাসার যে সাইডে জানালার দিকে হচ্ছে আমাদের মাথা, একদম জানালার সাথে লাগানো খাটটা। তো উনি ও হচ্ছে ওই বিড়ালের ডাকটা শুনতে পায় খুব মানে জোরালো, অনেক জোরে জোরে ডাকতে থাকে। এমনকি সেই ডাকটা আস্তে আস্তে এত বেশি হতে থাকে যে ও নিতে পারতেছে না। আমাকে 3বার জায়গায় 3বারে আমি ঘুমাই পড়ি আর কি। আপনি শুনতে পান যখন? না, আমি বিড়ালের ডাক মানে আমি হচ্ছে গভীর ঘুমে, আমি ওর কথাই শুনিনি, ও জাস্ট আমাকে জোরে উঠাইতেছে, আমি আবার ঘুমিয়ে যাচ্ছি এভাবে। তো এইভাবে ও শুনতে পায়, মানে এত বেশি শুনতে পায়, ও অনেক ভয়ে কোন রকম রাতটা কাটায়। এমনকি বিড়ালের ডাকটা হচ্ছে ফজরের ঠিক 2 মিনিট আগ পর্যন্ত চলে। বিড়ালের ডাকটা থেমে যায়, তার 2 মিনিট পরেই হচ্ছে ফজর আজানটা দেয়। ও আমাকে উঠায়, আমি নামাজ পড়ি, তখন আমাকে ডিটেলস বলে। কিন্তু আমি ওকে বললাম যে এটা নর্মাল হতে পারে, কারণ যেহেতু আমি শুনি নাই, সো এটা কতটা ভয়ানক এটা আমি বুঝতে পারবো না। তো আমি নর্মাল ভাবে এটা এড়াই চলি। তার 1-2 দিন পর থেকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম যে ঘরের মধ্যে রাত্র 2টার দিকে সবাই ঘুমিয়ে গেছে, বাট রান্নাঘরের উপরে যে কিচেনের উপরে যে এটা থাকে, আপনার ক্যাবিনেটটা থাকে, ওটা হচ্ছে নর্মালি একটু জোরে পুশ না করলে ওটা খুলবে না। হ্যাঁ, কিন্তু ওটা দেখতেছি লাগানো, কিন্তু উপর থেকে হাড়ি পাতিল 2-3টা পড়ে যাচ্ছে নিচে কোনো কারণ ছাড়াই। রান্নাঘরে দেখতেছি যে ফ্লোরে পড়ে আছে, বাট ওইটা লাগানো। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা, এটা একটা কারণ, এটা আমি উঠাই দিলাম। এরপরে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বাথরুমের লাইটটা অল্প একদিন জ্বলে গেল। আমি মাত্র বাথরুম থেকে বের হইছি, লাইটটা অফ করছি, দেন আমার ওয়াইফ যাই থেকে দেখে যে ওটা হচ্ছে জ্বালানো। ও আমার সাথে চিল্লা বলে শুরু করছে, লাইট কেন? তো আমি ওটা নর্মাল ভাবে নিছি, মানে তখন পর্যন্ত আমি এটা আসলে মানে ফলো করিনি আসলে ব্যাপারটা কি, মানে আমি এটা খেয়াল করিনি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আস্তে আস্তে, রাতে আমার ঘুমটা আস্তে আস্তে নাই হয়ে যায়, মানে আমি ঘুমাতে পারি না, রাতে লাইট জ্বালায় রাখতেছি তারপরে ঘুমাতে পারতেছি না, টুকটাক শব্দ হচ্ছে। আর আমার ওয়াইফ যেটা শুনতে পায় হচ্ছে কোনো মহিলা মানে কাঁদতেছে এরকম, মানে ও মাঝে মধ্যে 2 কান হাত দিয়ে চেপে ধরে, এরকম অবস্থা। এই গত 3 দিন আগেও সেম অবস্থা, রাত্র 2:45 বাজে, ঠিক এই টাইমে ও কান্নার শব্দ শুনতেছে। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও শুনতেছে। লাইটটা ফ্যানটা অফ করে দিলাম, বাট আমি শুনতেছি না, ও খুব শুনতেছে। ও ওয়াশরুমে গিয়ে দৌড় দিয়ে আবার দরজাটা খুলে চলে আসছে। একটা পর্যায়ে আমি ওয়াশরুমের সাইডে দাঁড়াই, ও ওয়াশরুম থেকে বের হয়। ঠিক এরকম ঘটতেছে। তো গতকালকে মেবি ও আমাকে বলতেছে কি যে মানে এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে রাতের বেলা যে কোথায় কি দেখি, সামনে আসে না কেন, আমার দেখার খুব শখ। তার 2 মিনিট পরে হচ্ছে ওয়ার্ডরোবের ভিতর থেকে 2টা নক করলো, ভেতর থেকে। ভিতর থেকে আচ্ছা, টক টক করে 2টা শব্দ আসছে। ইন্টারেস্টিং।
আমি আসলে জিনিসটা ঠিক ওই মুহূর্তে বুঝতে পারিনি আসলে ব্যাপারটা কি, কিন্তু আমি খুব মানে চুপ হয়ে গেছি, তাদের সাথে চুপ হয়ে গেছি। তার 2 মিনিট পরে আবার টক টক করে সাউন্ড আসলো। আচ্ছা, এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে ঘুমাবো না, ঠিক আমাদের হচ্ছে 2 ইউনিট, তো মানে 1 ইউনিট নিয়ে বাসা, 2টা ফ্ল্যাট পাশাপাশি লাগানো, তো এই রান্নাঘরের ভিতর দিয়ে অন্য ফ্ল্যাটে যাওয়া যায়। তো অন্য ফ্ল্যাটে হচ্ছে ওখানে আপুরা আছে, ওখানে যে সামনের রুমটা আছে ওই রুমটা আমরা গেলাম, যে ওখানে ঘুমাবো নিচে ফ্লোরিং করে, ওখানে তো সোফা। আচ্ছা, তো টিটি বেলটা সরে আমরা ফ্লোরিং করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন টাইমে দেখলাম যে মশারিটা আনিনি। তো মশারি আনার আগে আমার ওয়াইফ করলো কি, যে জানালাটা খুলে দিল। আচ্ছা, যে জানালাটা খুলে দিল যে বাতাস আসবে, ওখানে একটা সেগুন গাছ আছে ভাইয়া। তো জানালাটা খুলে দেওয়ার পরে হ্যাঁ, ডান দিকে হচ্ছে সোফাটা রাখা, যে কারণে ডান দিকটা খোলার কোনো চান্স নাই, খুলছে বাম দিক থেকে। আমরা মশারিটা নিয়ে আসছি, আইসা দেখতেছি বাম দিক লাগানো, ডান দিকটা খোলা। ওকে, কয়েক মিনিটের ব্যাপার, গেলাম আসলাম। এটা দেখে আমার সাথে সাথে রুমটা লাগাই দিলাম, রুমটা লাগাই দিয়ে আমার আপু যে সেও কিছু দোয়া পড়লো, দোয়া পরে ফটো দিয়ে দিল, আমরা ঘুমাই গেছি। আমার ওয়াইফ ঘুমাই গেছে, আমার ঘুম আসতেছে না। হুট করে আমি ঘুমানোর জন্য এত ট্রাই করতেছি, একটা পর্যায়ে আমি খুব কাকের শব্দ পাচ্ছি, কাকা করে অনেক শব্দ পাচ্ছি, মানে শব্দগুলো এরকম কয়েক হাজার কাক উঠছে, শব্দটা করছে সেগুন গাছের ওখান থেকে, আচ্ছা, ওইখান থেকেই শব্দটা করছে আমার একসঙ্গে। একসঙ্গে। আমি এটা আমার ওয়াইফের কাছ থেকে আগেও শুনছি, বাট আমি কখনো ফেস করিনি এটা। আচ্ছা, ওই দিন ফার্স্ট ফেস করলাম, এবং আপনি নিজের চোখে আমি দেখেন? নিজের চোখে। আমি সাথে সাথে মোবাইলটা বের করলাম, বের করে দেখি 3টা 1 বাজে। আচ্ছা, আমার খুব ভয় লাগছে, আমি ওকে ডাকছি, ও উঠে ও ঘুমাই গেছে, ঠিক ওই টাইপেরই ঘুমাই গেছে, বাট আমি ঘুমাইতে পারিনি। একটা পর্যায়ে কিছুক্ষণ চলা পরে 4টা 10 বা 15 হবে, ঠিক তখন কাকের শব্দ আস্তে আস্তে কমতেছিল, এমনকি তার কিছুক্ষণ পরে ফজর আজান। তো এইভাবে হচ্ছে চলতেছে আমাদের ঘটনাগুলো, এখনো রানিং আছে। আর এটা সেই জানুয়ারি থেকেই চলতেছে, জানুয়ারি থেকে কন্টিনিউ চলছে। কন্টিনিউ। তাদের প্রবলেম আছে, আমাদের চিকিৎসাও চলতেছে। আসলে এইভাবে অনিয়ারে বলতে পারতেছি না, তো চিকিৎসা চলছে, আপনি বলেন না একটু, অসুবিধা নাই। চিকিৎসা চলতেছে বলতে আমাদের ভিতরে একটা প্রবলেম আছে, সেটা হুজুরের সাথে কথা বলছি। উনি বলছে যে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেটা নষ্ট করা বলে, এতে প্রবলেম আছে। তো উনি অলরেডি চিকিৎসা শুরু করছে। আমার কোমরে একটা আছে, মানে উনি পরে আপনার অলরেডি টাকা পয়সা খরচ করেছেন আমি শুনলাম সেটা। তো 7টা কিটো দিয়ে এরকম 2টা দেওয়া হয়েছে। আমার ওয়াইফের কোমরে একটা আছে। উনি কি বলেছেন ওনার সাথে যখন আপনি পরামর্শ করতে গেলেন? না, তখন উনি কি বলেছেন? উনি বলছে যে আমাদের খুব কাছের লোকই একজন এরকম কাজটা করছে, নষ্ট করা। উনি নাম বলে নাই, আমি অনেক রিকোয়েস্ট করার সত্ত্বেও নাম বলে নাই। উনি নর্মালি নাকি এটা বলে না, যে কে করছে সেটা বলে না। উনি বলছে যে তোমার কাজ হয়ে গেলেই হবে, তুমি শান্ত থাকো, সমস্যা নেই। আচ্ছা, এভাবে আর কি চলতেছে এখন? মানে কে প্রবলেম করেছে এটা কিছু বলে নাই? এটা বলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বলতে পারে, যেহেতু একটা কথা আছে যে চুরি হলে যে ইমানটা চলে যায়, ঠিক ওরকমই আমাদের প্রবলেমটা হচ্ছে, আমাদের সন্দেহ চোখে কিছু আছে, কিছু লোক আছে, কিন্তু আমরা সরাসরি তাদেরকে কিছু বলতে পারতেছি না। আর প্রবলেমটা যেহেতু ফেস করতেছি, সো কিছু করার নাই। এখন যাদের কাছে বলি সবাই একটা কথা বলে, আমল করার জন্য বলতেছে, আমার কিছু আমল দিচ্ছে, সেটাও করতেছি আমরা, চলতেছে। যেমন আমার থেকে আমার ওয়াইফের হচ্ছে প্রবলেমটা খুব বেশি হচ্ছে এখন। অনেক কি ধরনের সমস্যা প্রবলেমটা হচ্ছে হুট করে রাগ হয়ে যাচ্ছে খুব দ্রুত, মানে ওর রাগের কোনো কোনো কারণ নেই, কোন কারণ ছাড়া রাগ হয়ে যাচ্ছে। তো কোনো কারণ ছাড়া আমার সাথে চিল্লাপাল্লা করতেছে, আবার একটু পরে ঠিক ভালো হয়ে যাচ্ছে। এই টাইপের প্রবলেম গুলো হইতেছে আর কি মাঝের মধ্যে। মানে এমন আজকে দুপুরবেলা আমি লাঞ্চ করে শুয়েছিলাম, আজকে দুপুরে ও হুট করে কোনো কারণ ছাড়া কি নিয়ে যেন একটা কথা বলে রাগ হয়ে গেল এরকম। আমি তাকাই থাকলাম ওর দিকে, ও একটু পরে এখন নিজের মাথা নিজে টাক দিচ্ছে। এই টাইপের একটা প্রবলেম হচ্ছে, আমি ধরে রাখলাম। ঠিক কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ মানে ওরকম থাকা অবস্থায় 20 মিনিট হবে, আস্তে আস্তে আমার আবার স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, মনে তো অনেক ভয়ও পাচ্ছেন আসলে। আমার চেয়ে ও ভয়টা কম পাচ্ছে, ও ভয়টা এখন পাচ্ছে, আগে পেত না। আমার হচ্ছে কি, এই প্যারানর্মাল জিনিসটা হচ্ছে আমার হার্ট দুর্বল খুব, এটা সত্যি। কিন্তু ও অনেক শক্ত এই দিক থেকে, ছোটবেলা থেকে ওর সাথে এরকম অনেক প্রবলেম ছিল। ওই যে সেগুন গাছটা বললাম, ওইখানে ওর রুম ছিল, ওইখানে অবশ্য যখন পড়তো তখন এই যে কাকের ডাকগুলা, এই টাইপের প্রবলেম গুলো অনেক ফেস করছে। ওকে, তো যেখানে ও এই দিক থেকে খুব শক্ত আর কি আমার থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা যে আমরা এই বিষয় নিয়ে একটু হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এবং ওনার সাথে যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে আপনারাও যেরকম গত সপ্তাহে আপনারা অনেক প্রবলেম পাঠিয়েছেন, তো আপনারা এই সপ্তাহেও
চাইলে আপনারা প্রবলেম পাঠাতে পারেন এবং নেক্সট টাইম উনি হয়তো আগামী সপ্তাহে আসতে পারবেন না, আগামী সপ্তাহের স্পেশাল এপিসোড আছে, নেক্সট টাইম আপনি আসবেন তখন সেখান থেকে কিছু প্রবলেম হয়তো তিনি প্রবলেমের সমাধান করতে পারবেন। কি ধরনের প্রবলেম? আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার উপরে কোনো কিছু ভর করেছে কিনা বা আপনি জিন দ্বারা আক্রান্ত কিনা, তাহলে সেই সংক্রান্ত যে কোনো প্রশ্ন তাকে করতে পারেন। আমরা জেনে নিব একটু পরে যে আপনার সেজন্য আপনাকে কি ধরনের তথ্য দিতে হবে এবং সেটা উনি দেখবেন এবং তারপরে উনি স্টুডিওতে এসে আপনার সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন। আর আমার কাছে যেটা মনে হয় যে ধরনের সমস্যা থাকুক, যেই আপনাকে প্ররোচিত করুক না কেন, আপনি ধর্মীয় বিধানের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না। এই যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কোনো কিছু করা বা এই সমস্ত জিনিস প্লিজ করবেন না। এটা কোনো সময় ভালো কোনো ফল নিয়ে আসে না। তো যাই হোক, আমরা এখন আবারও ঘটনায় যাব। আর আমি একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাতে চাই, তো ইমেইল পড়ে শোনাতে চাই। ইমেইলটিতে যেভাবে লেখা আছে সেভাবে আমি করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করছি ভালোই আছেন, কারণ এত মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে খারাপ থাকার প্রশ্নই ওঠে না। যাই হোক, ছোট করে নিজের পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় যাই। আমি ফাতিমাতুজ জোহরা, একজন স্টুডেন্ট, বর্তমানে খুলনা সোনাডাঙ্গার নিবাসী। আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি তা 2015 সালের মাঝামাঝি সময় আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমরা সাতক্ষীরায় থাকতাম। আমরা সাতক্ষীরার পলাশপল চৌধুরীর পাড়ায় থাকতাম। ওই এলাকায় বেশ কিছু পুরাতন হিন্দু জমিদার বাড়ি। আমাদের ভাড়া বাড়িটিও ছিল পুরনো। আমরা দুতলা বাড়ির দোতলায় থাকতাম। আমাদের আগে যারাই ওই ফ্ল্যাটে উঠেছিল তারা অল্প কিছুদিনের মধ্যে ফ্ল্যাট বাড়ি বদল করত। কারণ আমাদের পেছনের বেডরুমের জানালা খুললেই চোখে পড়ত কবরস্থান। বাড়ির পাশে বেশ পুরনো পারিবারিক কবরস্থান, পুরনো গাছপালা ছিল। আমরা প্রায় রাতেই 12টা থেকে 12:30 মিনিটের সময় ছাদে দৌড়াদৌড়ি করার মতো আওয়াজ পেতাম। তাছাড়া প্রায় রাতে মনে হতো পাশের উঁচু শিশু গাছে ভারী কেউ ছাদের ওপরে লাফ দিয়ে পড়ত। তারপর কিছু দূর হেঁটে যেত, শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যেত। এছাড়া আমাদের ছাদে বাঁকানো চাকতির মতো একটা লোহার রড ছিল। রাতে মনে হতো কেউ যেন রডটা ছাদের এপাশ থেকে ওপাশে টানতে টানতে নিয়ে যেত। সকালে উঠে দেখতাম সত্যি রডটি আগের জায়গায় নেই। এছাড়া জিনিস খুঁজে না পাওয়া, পরিচিত কারো গলার আওয়াজ ঘরের বাইরে অনুভূত হওয়া ছিল আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। আমরা এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আব্বুর সাথে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল আব্বু সহ আমাদের সবার জীবন। কোনো এক জরুরি কারণে আম্মু ও আমার ভাইয়া খুলনায় দাদু বাড়ি এসেছিল। আমার 2 বোন আর আব্বু ছিলাম বাসায়। ঘটনার দিন রাতে আব্বু কোনো এক কারণ বশত এসে নামাজ পড়ছিলেন। তখন রাত প্রায় 10টা। নামাজ পড়ার এক পর্যায়ে আব্বু লক্ষ্য করলেন সারা ঘর এক অদ্ভুত ঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে আব্বুর নাকের সামনে কেউ সাবান গড়াচ্ছে। আব্বু তেমন কিছু না ভেবে এশার নামাজ সেরে দেরুদ আর নফল নামাজ পড়ে বিছানায় শুলেন। তখন রাত 12:30 কি 1টা। বরাবরই আব্বু রাত জাগতে পারেন, তাই শোয়ার পর আব্বুর ঘুম আসছিল না। আমি আর আমার বোন পাশের ঘরে গভীর ঘুমেছিলাম। ঘরের সবুজ রঙের ডিম লাইটের আলোতে আব্বু স্পষ্ট দেখতে পেলেন আব্বুর পায়ের কাছে মশারির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আব্বুর বর্ণনা অনুযায়ী অবয়বটির উচ্চতা ছিল 4 থেকে 4.5 ফুট। যার চুলগুলো প্রায় এক বিগতের মতো উপর থেকে খাড়া হয়ে আছে। গায়ে একটা আলখেল্লা টাইপের কিছু ভীষণ ভাবে চড়ানো। আব্বু বলেন গায়ের রং এত কালো আর মুখে ভীষণ রাগের ছাপ, যা এক নিমিষেই শরীরের রক্ত ভয়ে জমাট বাঁধিয়ে দেয়। অবয়বটি
এক দৃষ্টিতে আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলে রাখা ভালো, আমার আব্বু ছোটবেলা থেকে ভীষণ সাহসী। তিনি নিজেকে শান্ত রেখে সাহস জাগানোর জন্য মনে মনেই বললেন, আমাকে ভয় দেখাতে চাস? তবে দূরে কেন, সাহস থাকলে কাছে আয়। হঠাৎ আব্বু অনুভব করলো কেউ ফিস ফিস করে আব্বুর কানের কাছে কাছে বলল, কাছে যে ভয় পাবি না তো। আব্বু সাথে সাথে উঠে বসে লাইট জ্বালালে আর কিছুই দেখতে পেল না। আব্বু দোয়া কালাম পরে লাইট জ্বালিয়েই ঘুমিয়ে যান। রাত প্রায় 3:30। তখন বাথরুমের দরজা এমন জোরে খুলে গেল যে তা ভেঙে ফেলা হচ্ছে। প্রচন্ড শব্দে আব্বুর ঘুম ভেঙে গেল এবং লাইটের আলোতে আব্বু দেখতে পেলেও সেই আলখেল্লা পড়া খাড়া চুলওয়ালা পেটে অবয়বটি আব্বুর বুকের ওপরে বসে আছে। আব্বু চোখ খুলতেই নিজের মুখকে প্রায় আব্বুর মুখের কাছাকাছি আনলো এবং বানর বা হনুমানের মতো মুখটা এবং দাঁতগুলো হঠাৎ করেই বের করে বিভৎস আওয়াজে চিৎকার করে উঠল, যেন আব্বুকে চরমভাবে ভয় দেখানোর জন্যই ও এসেছে। আব্বু যখন দ্রুত খাট থেকে নামছিল তখন আলখাল্লাগুলো আব্বুর গায়ে বাড়ি খেয়ে এক নিমিষে উধাও হয়ে গেল সে। আব্বু আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ভেবে দৌড়ে আমাদের রুমে এসে বসলো। আমরা তখন গভীর ঘুমে। আমরা ভয় পাবো ভেবে আব্বু পরের দিনও আমাদের কিছু না জানিয়ে ওই ঘরে একা ঘুমালো এবং রাতের মতো আবারও গত রাতের মতো সেই একইভাবে ওই অবয়বটিকে ঘরের মধ্যে দেখলো। আব্বু এতটাই ভেতর থেকে ভেঙে পড়লো যে পরের দিন আমাদের পুরো ঘটনাটি জানালো এবং সেদিন রাতে আমরা তিনজনে একসাথে ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাই। আম্মু আসার পরেও আব্বু প্রায় রাতেই সেই পেটে ভয়ানক চেহারার অবয়বটিকে ঘরের বিভিন্ন স্থানে দেখত। হুজুরে ধারণা করেছিল আব্বুর উপর খারাপ কিছু নজর আছে। তাই আব্বুর নিরাপত্তার জন্য তিনি আমাদের ঘর এবং আব্বুর শরীর বন্ধ করে দিয়েছিলেন এবং আব্বুর মাথার বালিশের মধ্যেও একটি তাবিজ দিয়েছিলেন। কিন্তু খুবই অদ্ভুতভাবে আব্বুর শরীরের ধারণকৃত তাবিজ বারবার হারিয়ে যেত। এছাড়া একদিন রাতে আব্বুর স্বপ্ন দেখলো অনেকগুলো কাক মেরে আব্বুর বালিশটা ছিঁড়ে টুকরো টুকরো করছে এবং একসময় একটা কাক ওর ভেতর থেকে তাবিজটা মুখে নিয়ে উড়ে চলে গেল। আব্বু কাকগুলোর আকৃতি দেখে চমকে ওঠেন, কারণ তা সাধারণ কাকের তুলনায় অনেক বড় ছিল। আব্বুর স্বপ্নের কথা শুনে আম্মু বালিশের সব তুলো বের করে তাবিজটা আর খুঁজে পায়নি। এই কয়েকদিন পর আব্বু মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। তখন রাত প্রায় 12:30। ওই এলাকায় কুখ্যাত একটা জায়গা আছে, সেখানে কবরস্থান আছে, বউবাজারের কবরস্থান। ভ্যান রিক্সা না পাওয়ার কারণে আব্বু হেঁটে বাড়ি ফিরছিলেন। আব্বু যখন 3 রাস্তা মোড়ে অর্থাৎ কবরস্থানের শেষ কোনায় এসে পৌঁছলেন তখন শুনতে পেলেন 7-8টি কাক একসাথে ডেকে উঠল এবং বাঁশ ঝাড়ের মধ্যে এমন জোরে জোরে পাখা ঝাপটাচ্ছিল মনে হচ্ছিল যেন বাঁশগুলো সব ভেঙে পড়বে। কবরস্থানের ভেতর থেকে বিভিন্ন পশু পাখির অস্বাভাবিক আওয়াজ তিনি শুনতে পেলেন। এত রাত্রি বিভৎস আওয়াজ শুনে আব্বু ভয় পেলেন এবং দ্রুত হাঁটা শুরু করলেন। হঠাৎ আব্বু অনুভব করলেন কেউ যেন পেছন থেকে তার পিঠে ফোঁ দিচ্ছে। আব্বুর সারা শরীর ঠান্ডা বাতাস প্রবাহিত হলো। আব্বু চমকে পেছনে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছু যেতেই অনুভব করলেন তার পেছন পেছন কেউ আসছে। এবার দাঁড়িয়ে চেষ্টা করলেন, বাট আওয়াজটা শোনা গেল না। প্রথমে আওয়াজটি দূর থেকে আসলেও ধীরে ধীরে আওয়াজটি কাছে চলে এলো এবং অনুভব করলেন কেউ যেন তার কাঁধে মাথা রেখে তার কানের কাছে মুখ এনে কি যেন জোরে জোরে চিবাচ্ছে। আব্বু বুঝতে পারলেন তার সাথে যা ঘটছে তা কিছুই স্বাভাবিক নয়। তাই তিনি আর কোনো দিকে না তাকিয়ে দোয়া কালাম পড়তে পড়তে দ্রুত হাঁটতে লাগলেন। তিনি যখন আমাদের বাড়ির সামনে চলে এলেন তখন শুনতে পেলেন পরিচিত কণ্ঠে ছাদের ওপর থেকে আব্বুর নাম ধরে কেউ ডাক দিল। তিনি ওপরে তাকাতে দেখলেন সেই কুৎসিত বেটে ছাদের কোনায় দাঁড়িয়ে বিভৎসভাবে হাসছে। আব্বু তাকাতে অবয়বটি কয়েক লাফে ছাদ পেরিয়ে
পাশের বড় শিশু গাছে উঠল। সেই রাতে বাসায় আসার পরে আব্বুর ভীষণ শ্বাসকষ্ট বেড়ে গেল। যদিও আব্বুর আগে থেকেই একটু শ্বাসের সমস্যা ছিল, কিন্তু সেদিন রাতে এত পরিমাণে শ্বাস বেড়ে গেল, সে রাতে আব্বুকে সাতক্ষীরার সদর হাসপাতালে এবং 3 দিন পর খুলনার 250 বেডে ভর্তি করা হয়। খুলনা থেকেও ফেরত দিলে আব্বুকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 1 মাস চিকিৎসা করার পর আব্বুকে বাড়ি আনা হয়। তার কয়েক মাস পরেই আমরা খুলনায় চলে আসি। এই ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। আমার আব্বু এখন আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমি পড়ে শোনালাম, আমাদেরকে পাঠিয়েছেন আপনি শুনেন খুলনা থেকে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি ঘটনা যাব। তার আগে আমরা প্রথমে আমাদের যে লিসেনার ছিলেন আজকে, আমাদের যে গেস্ট ছিলেন, তিনি বললেন তার বাসায় কিছু প্রবলেম আছে এবং এই প্রবলেম তিনি সলভ করতে পারছেন, চেষ্টা করছেন আর কি, কিন্তু এখনো সলভ হয়নি। তারপরে তিনি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা বলছেন। তো মাইনুদ্দিন ভাই, কি ধরনের সমস্যা আপনার মনে হলো যে ওনার আছে? হ্যাঁ ভাইয়া, এটা ওনার যে বাড়িতে সমস্যা, সেটা অলৌকিকের সমস্যা। ঠিক আছে, তো এটাকে সমাধানের জন্য আমি বলে দিছি আগামীকাল গিয়ে সেটা করবে। আশা করি ইনশাল্লাহ সে আগামীকালই সে কাজটা করার সাথে সাথে সে বুঝতে পারবে তার ঘরে লাগবে। প্রাথমিকভাবে শুনে আপনার কি মনে হয়েছে, যেখানে আসলে কোনো ঝামেলা আছে, এরকম কোনো কিছু কি মনে হয়েছে আপনার? হ্যাঁ, ঝামেলা আছে। সেই ঝামেলাটাকেই পরীক্ষা দেওয়ার জন্য ওনাকে সেটা ওনার নিজের বুঝার মধ্যে আনার জন্য সেটা আমি বলে দিচ্ছি। যদি আপনি এই কাজটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন সেটা মানুষের ক্ষতি না সেটা জিনের ক্ষতি। আচ্ছা, সেটা আপনার কাছে ওনার ঘটনা বা ওনার যে অবস্থা সেটা কতখানি ভয়ের মনে হয়েছে? খুব কি ভয় করার কিছু কারণ আছে? ভয়ের কোনো বিষয় না। আচ্ছা, একটু আগে আপনি আমাকে বলছিলেন যে অনেকে যে অনেক কিছু দেয়, হ্যাঁ এটা সেটা, এটা ঠিক না, এটা তো আমাকে বলবেন কি বলছিলেন? আমি বলতেছি যে কাউকে জিনে ধরলো অথবা কাউকে কালো জাদু করে ক্ষতি করা হলো, তো আমাদের কিছু এরকম আছে যে বলা হয় যে তাকে 5 রকম ফল লাগবে বা দাঁতওয়ালা ছাগল লাগবে, এরকম ফুল লাগবে, গোসল করানো লাগবে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু জিনিসের তৈরি করতে হবে। তা আসলে এগুলো কোনো কিছুই না। যদি কাউকে জিনে ধরা হয় বা কুফরি কালাম দ্বারা কাউকে ক্ষতি করা হয়, সেটা পবিত্র কোরআন পাঠ থেকেই সারানো যায়। কোনো কিছু যে ভোগ বলে এই জায়গায় ভোগ দিতে হয় অন্ধকারিতা, সেটা কোনো কিছুই লাগে না, পবিত্র কোরআন থেকেই সেটা সারানো যায়। আচ্ছা, কোনো কিছু প্রয়োজন পড়ে না, আমরা শুধু শুধু মানুষের হয়রানিতে থাকি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এখানে যারা আছেন তাদের আপনি চাইলে কিছু মানুষের সমাধান দিতে পারেন। তো এটার জন্য কি নাম পাঠালেই হবে? শুধু নাম পাঠালে হবে? জায়গা কোথায় এটা বলতে হবে কি? না, শুধু নামটা আমাকে বললেই হবে। শুধু নাম বললে হবে? তো তাহলে আপনাদের পুরো নাম লিখে আপনার সমস্যা লিখে আমাকে ইমেল করে দিন। আমি সবগুলো তো আসলে ওনাকে দিয়ে করানো যাবে না, মানে মোটামুটি আস্তে আস্তে চেষ্টা করবো সবারটা করার, এবং আস্তে আস্তে আপনাদের সমস্যাগুলো নিয়ে উনি বিস্তারিতভাবে হয়তো আলোচনা করবেন। রিসেন্টলি আপনার একটা ঘটনা ঘটেছে, আমরা এখন সেই ঘটনাটাই যাই। আজ থেকে 3 দিন ঘটনাটা হয়েছে, সেটিতেছে কামরাঙ্গীচর এলাকাতে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে জিনে ধরছিল। তোর মা আমাকে ফোন করলো, আমাকে বলছে যে আমার মেয়েটাকে তো জিনে ধরছে, আমরা বহু জায়গায় তদবির করলাম, তো এখন পর্যন্ত সেই জিনটা সারা পায় নাই, তারপর একটু দেখে যান। তা আমি বলছি ঠিক আছে, আমি আসরের নামাজ পড়ে আসবো, আমি দেখবো। তা আমি যে আসরের বিকেল দিকে যাব, যে মেয়েটাকে জিনে ধরছে সেই মেয়েটা তার মাকে বলতেছে যে আমাদের বাসায় যে লোকটা আসবে উনি কোনো খাবার পছন্দ করে না, ওনার জন্য শুধু চা তৈরি করে, উনি চা খুব পছন্দ করেন। তো ওর মা একটু অবাক হলেন এবং উনি মেনে নিলেন যে আমার মেয়ের উপর জিন থাকাতে সেটা খবর হয়তো জানছে, তো ঠিক ভালো আছে। তো উনি আমার জন্য চাই তৈরি করলেন, অন্য কোনো খাবার না। তো বিকেলে আমি যখন যাওয়া হয়
তখন সে কথাটা আমাকে বলে যে আমার মেয়ে আপনার আসার আগেই বলে দিছে যে আপনি কোনো খাবার পছন্দ করেন না, শুধু চা আপনার খুব পছন্দ। আমি আচ্ছা। হাসলাম। তো আমি বললাম যে ঠিক আছে, যাই নামাজটা বিছিয়ে দেন, আমি বসি, মেয়েটাকে বসান। তো যখন মেয়েটাকে বসালাম তখন মেয়ে আমাকে একটা কথা বলতেছে যে আমি আপনাকে একা গোপনে কিছু কথা বলবো, এখানে আমার কোনো গার্জেন থাকতে পারবে না। তখন আমি মেয়েটাকে বলছি, দেখো পৃথিবীর মধ্যে মা সবচেয়ে আপন বন্ধু হয়ে থাকে, আমার কাছে যে গোপন কথাটা বলতে পারো সেটা তোমার মাকেও শেয়ার করতে পারো, মাকে সব বলা যায়। মাকে বলো, তুমি আমাকে বলতে হবে না, তোমার মাকেও সে কথা তুমি জানাতে পারো। তখন মেয়েটা অস্বীকার করলো যে না আমি বলবো না, আমি আপনাকেই শুধু বলতে চাই। তো বললাম ঠিক আছে। তো আম্মুকে যখন বললাম আপনি সাইড হয়ে যান, দেখি বসে ও কি বলতে চায়। তোকে নিয়ে বসলাম একা, ওর হাত দুটো নামাজের মতো বৈঠক অবস্থায় যেমন বসে থাকে, দুটা পায়ের উপরে তার হাত বসা ছিল, মানে হাঁটুর উপরে পা, হাত হাঁটুর উপরে হাত দুটো হাঁটুর উপরে ছিল। আচ্ছা। আর চুলগুলো খুলে সে মাথাটা নিচে করে তাকিয়েছিল। সেই 5টা মিনিট সময় হয়নি, তার গলার সামনে দিয়ে আরেকটা আমি হাত দেখতে পেলাম। দেহ নেই, শরীর কোনো কিছুই নেই, শুধু একটা হাত তার গলাতে ধরা, মনে হইতেছে গলা টিপে মারবে ওই অবস্থা। তখন আমি খেয়াল করে দেখলাম যে ওর হাত দুটো তো হাঁটুর মধ্যে, গলার মধ্যে হাত চাকার, শরীর তার কেউ নেই এখানে। আপনি দুটো হাত দেখতে পাচ্ছেন? এটা এই হাত না, হাঁটুর মধ্যে কিন্তু বসা, আর দুটো হাত গলায়, একটা হাত গলার মধ্যে, যেভাবে গলা টিপি দিয়ে মানে আপনার নিজের চোখে দেখেছেন এরকম? হ্যাঁ। আর বডি নেই। তখন আমি বলতেছি কে তুমি? তখন বলতেছি আমি ওকে এক্ষুনি তোমার সামনে মেরে ফেলবো। আমি তো ওকে এক্ষুনি মেরে ফেলবো এই জন্যই, আমি ওকে খুব পছন্দ করে আমি ওর কাছে বন্ধু করার জন্য আসছি, কিন্তু ওর মা আমাকে শান্তি দিতেছে না, কষ্ট দিতেছে। চারদিক নিয়ে যে ওর শরীর বন্ধ করার এই সে দিয়ে রাখছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি আজকে ওকে মেরে ফেলবো। ও আমাকে এত কষ্ট কেন দেয়? আমি তোকে কোনো আঘাত বা কোনো কষ্ট দেব না, ওকে আমি কোনো ক্ষতি করব না, আমি ওর সাথে থাকবো, আমাকে কেউ কখনো তাড়াতে পারবে না। তো তোমাকে আনা হয়েছে আমার কাছ থেকে ছাড়ার জন্য, তুমিও ছাড়াবা না, আমি ওর কাছে থাকবোই থাকবো, আর তো আজকে এখনই তোমার সামনে ওকে গলা টিপে মেরে ফেলবো। তখন বললাম ঠিক আছে তুমি থামো, আমার সাথে কথা বলে, ও তো মানুষ, তুমি তো জিন, তো ওকে কোথা থেকে পাইছো তুমি? তখন বললো মাদ্রাসায় ও লেখাপড়া করে, ওর মাদ্রাসার ছাদের উপর বাগান আছে, সেই বাগান ওর সাথে আমার খুব ভালো পছন্দ হয়েছে, ওকে আমি বন্ধু করে দিছি, এখন ওকে ওর কাছ থেকে আমি কখনোই যাব না, ওর কাছেই আমি থাকবো। তো তখন আমি বললাম ঠিক আছে, তুমি যদি ওর সাথে থাকো, ওর তো সমস্যা, ওর লেখাপড়া হবে না, ওর সব দিক ক্ষতি হয়, তাহলে তুমি ওর কাছে কি করে থাকো? তো একটা বন্ধু যদি হয়, বন্ধুর তো সমস্যা দেখতে হবে, তুমি ওকে ছেড়ে চলে যাও, ওর লেখাপড়া অনেক বিঘ্ন ঘটে, তুমি ওর সাথে থাকবে না। তখন বললো যে না, ওর কোনো সমস্যা হবেও না, আমি ওর সমস্যা করব না, আমি ওয়াদা দিতেছি, কথা দিতেছি, আমি ওর কোনো ক্ষতি করব না, আমি ওর সাথে সব সময় থাকবো। তখন আমি তাকে প্রশ্ন করলাম এটা আমি বিশ্বাস কি করে করব? তখন ও আমাকে বলতেছে ঠিক আছে, তুমি ডান হাতটা পাতো, তুমি ডান হাতটা বাড়াও। তখন আমি ডান হাত দিলাম, আমাকে এরকম একটা আংটি দেওয়া হয়। এই আংটিটা এই আংটিটা আমাকে দেওয়া হয়। আমি কিন্তু জিন যতদিন ধরে ছাড়াইতেছি, ঢাকার বাইরেও অনেক জায়গায় গিয়ে জিন ছাড়াই। আমাকে আংটির ছবিটা কিছুর মধ্যে ফেসবুকে দিয়ে দিতে পারি? আচ্ছা ওকে। আপনাদের আমি কিন্তু কখনো জিন যে এত ছাড়াইতেছি ঢাকার বাইরে গিয়েও কখনো শরীরে কোনো তাবিজ অথবা কোনো সুতাও আমি ব্যবহার করি না, কেননা আমি সবচেয়ে বেশি আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের উপর বিশ্বাস, আয়াতুল কুরসি আমি সব করতে পারি। তো এর মধ্যে আমার কোনো কায়তুন সুতো কিছুই দরকার পড়ে না, আমি সবকিছু ছাড়াই জিন ছাড়াতে পারি। কিন্তু সেই দিন আমাকে বললো যে তুমি ডান হাতটা বাড়াও, বাড়িয়ে সে এই জিনিসটা আমাকে দেওয়া হয় এবং কিছু আমাকে কথা বলে। এই আংটিটার বিশেষত্ব আছে, একটু বিশেষত্বটা দিতে বলেন। হ্যাঁ, এটা একটা বিশেষত্ব। এই আংটিটা আপনার চোখের সামনে থেকে সে বের করছে, কেউ কাউকে দিতে পারে, তাকে দিয়ে গেছে বা এরকম কোনো কিছু হতে পারে না, সরাসরি আমাকে এটা খুব অদ্ভুত গেছে ডান হাত। তখন আমাকে এই জিনিসটা দেওয়া হয় এবং আমি এটা নিয়ে এখনো তথ্য বের করি, শুধু আমার এইটুকুই এখন যেটা পাইতেছি, এটা পড়ার পরে রাত্রিবেলায় ঘাড় থেকে এবং মাথা থেকে আমার গরম বাতাস বের হয়, প্রচন্ড গরম, এবং ঘাড়টা খুব ব্যথা করে। আমি সেটা অনুভব করতে পারি, সেটা আমার যে শরীরের মধ্যে যে কেউ বাহন করে আছে। এই আংটিটা পরার পর আমার সাথে যে কেউ একটা থাকে, সঙ্গ নেয়, সেটা আমি অনুভব করতেছি।
এই আংটিটা পরো। কিন্তু এই আংটির সাথে আমি আবার আরেকটা যেটা করেছি, সেটা আমার একটা দোয়া লেখা, একটা 8 আনা রূপার মধ্যে তাবিজ লেখা একটা আংটি ছিল। এই আংটি দ্বারা যেন আমি কোনো ক্ষতি না হয়, যেন আমাকে কোনো ক্ষতি যেন না করতে পারে, সেই জন্য সেই বাম হাতে আমি একটা আংটি ব্যবহার করে দিচ্ছি এখন। আর নতুন আমি কখনো কোনো কিছুই ব্যবহার করি না। তো এই আংটিটা আমাকে সে দিছে এবং সে বলছে এই আংটিটা তুমি রাখো এবং আমাকে তুমি বিশ্বাস করো, এই মেয়ের কোনো আমি ক্ষতি করব না। একে তুমি তোমার ওর মাকে বলবে যে ওর সাথে কোনো কিছু জিন টিন কিছুই নেই, ও সব কিছু ভালো আছে, ওর আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না, ওকে ওর মতো থাকতে দেন, ওর কোনো কিছু সমস্যা নেই। তো আমাকে বলছে, তখন আমি বললাম যে ওকে ওর মাকে যে আমি কথাটা বলবো, তোমার যদি কোনো রকমের কোনো সমস্যা দেখা দেয় তখন ওর মা তো আমাকে খারাপ বলবে যে কি আসলো, কি আনো, কি দেখলো, আমার মেয়ে তো অবস্থা খারাপ। তো তুমি ওকে কোনো ক্ষতি করো না বা কোনো বিরক্ত করো না। যদি বিরক্ত করো তখন আমি কিন্তু তোমাকে শাস্তি দিতে বাধ্য। তখন আমাকে এই জিনিসটাই আর কি দিয়ে বলতেছে আমি তোমার সাথে ওয়াদা করতেছি এবং এই জিনিসটা রাখো, যখন আমি ওর সাথে যদি কোনো সমস্যা করি তুমি আমাকে শাস্তি দিতে পারো। তা আলহামদুলিল্লাহ আমি ওর মাকে 7 দিনের কথা বলে আসছিলাম যে আলহামদুলিল্লাহ ওর সাথে কোনো কিছু না, 7টা দিন আপনি একটু অপেক্ষা করে দেখেন কি হয়। আজকে 3-4টা দিন হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ইনশাল্লাহ কোনো সমস্যা পেলে সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনার এই আংটিটার ছবি আমরা দিতে চাই, এবং এই আংটিটা মানে এই আংটিটা আপনি আমার বুঝতে পারিনি, মানে এটা এই আংটিটা ভাই আরেকটা জিনিস আমি করতেছি, ভীষণ ওজন, এত ভার, এবং আংটিটা আমার হাতে খুব পাথরের দিকটা বন্ধ করা, তাই না? পাথরের নিচের দিকটা বিষয় আমি সেটা দেখতেছি, যখন হাতের মধ্যে দেওয়া হয়েছে সেটা চারপাশে মাটি ছিল, আমি খুব বারবার পরিষ্কার করি কিন্তু তারপরও মাটি চলেই আসে। আমি এটাকে বারবার পরিষ্কার করেছি, খুব পরিষ্কার করি, তারপর দেখা যায় কিছুক্ষণ পর একটু ধুলো বালির মতো মাটির মতো আর চলে আসে। তো আমি এটাকে নিয়ে একটু খুব চিন্তা ভাবনা বা দেখবো, এটা আমার কাছে মনে হতেছে কোনো মাটির ভিতর থেকে তোলা জিন, যাদের ওরা নজরবন্দি করে রাখে কয়েকটা জিনিস আছে বা তারা দেওয়ার মতো, তো এটা ভিতর থেকে বালি আসে, মাটি আসে, আচ্ছা কিছু মাটি পাওয়া যায়। তো এটা কোনো অপকারিতা বা উপকারিতা যাই থাকুক না সেটা আছে কিনা আপনি এখনো জানেন, কিন্তু আপনি জানবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার প্রসঙ্গে আবারও ফিরে আসবো। আমরা কিন্তু আপনাদের কথা, ভালো কথা, আপনাদের কিন্তু অলরেডি ফেসবুকে আমি ছবিটা দিয়ে দিয়েছি আঙ্কির, চেক করতে আপনারা চলে যান www.facebook.com/bothfm.russell এই অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি চেক করে ফেলুন, আঙ্কটা দেখে ফেলুন। আঙ্কটা খুব স্বাভাবিকই আমার কাছে মনে হয়েছে, কিন্তু বড় মনে হয়েছে আমার কাছে। আমাকে কয়েকবার ধরতে বলেছেন, আমি সাহস করি না যদিও, বাট মানে ভয়ঙ্কর ব্যাপার যদি এটা হয়ে থাকে যে চোখের সামনে একজন মানুষের একটা মানে হাতে হঠাৎ করে আংটি পরিয়ে দেয়া, এইটা কিন্তু আশ্চর্যের ব্যাপারই। এবং যদি সেই আংটিতে সত্যি সেই আংটির কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর। এবং আমি জানি না যে আংটি দিয়েও কুফরি কালাম হয় কিনা, আমি জানি না। তো যাই হোক, আমরা ঘটনায় যাই। আমাদের কাছে যে ঘটনাটি আছে সেটি যেভাবে লেখা হয়েছে আমরা সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার রাত জাগার নিষেধ থাকাতে আমি কখনো রাতে ভূত এফএম শুনতে পারি না, আমি পরে শুনি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বন্ধুদের অনুরোধে তা সবার সাথে শেয়ার করতে চাই। সঙ্গত কারণে আমি আমার নাম প্রকাশ করতে চাই না। আমি স্টুডিওতে এসে আমার ঘটনা শোনাতে অপারগ। প্রথমেই বলছি আমার নাম প্রকাশ করতে চাই না, কারণ আমার অনেক রিলেটিভ ভূত এফএমের নিয়মিত শ্রোতা। আমি বন্ধুদের কাছে, আচ্ছা কি নামে পরিচিত সেটা পড়া যাবে কিনা বুঝতে পারছেন, সেটা আমি পড়লাম না। আমার সম্পূর্ণ স্কুল জীবন কেটেছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটা যদিও ভৌতিক ব্যাপার নয়, তবুও আমাকে বেশ ভুগতে হয়েছে। 1998 সালে জুন মাসে আমার জন্ম। আমার আব্বু আম্মুর বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ, অ্যান্ড আমি কিন্তু আমার পরিবার তা মেনে নেয়নি। 1999 সালের জুলাই মাসে আব্বুটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন আমার বয়স মাত্র 1 বছর। সেদিন
আবার সে যাওয়ার সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি ভাবতে থাকি, কে এই লোক? পরের দিন আবার এক স্বপ্ন, কিন্তু আজ সে আমার নাম ধরে ডাক দেয়। আমি স্বপ্নের ভেতরে দেখি আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার নাম ধরে বলে, পৃথিবীর মানুষ খুব খারাপ, তুই আমার সাথে আয়, তোকে আমি অনেক আদর করব। আমি স্বপ্নের ভেতরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? কেন যাব? আমি কেন যাব আপনার সাথে? সে বলল, আমি সে যাকে তুই সব সময় দেখতে চাইতি। আমি স্বপ্নের মধ্যেই দেখলাম আমি তার দিকে তাকিয়ে আছি। সে আবার জিজ্ঞেস করল, যাবি আমার সাথে? এই কথা বলে সে আমার হাত ধরে টান দেয়। আমি দেখি স্বপ্নের ভেতরে আমি তার সাথে চলে যাচ্ছি। ঠিক তখন আমার ঘুম ভেঙে যায়। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এই ঘটনাটা পরপর 3 দিন ঘটে আমার সাথে। তারপর অনেক দিন এই ঘটনাটা বন্ধ থাকে। এর মাঝে আমি আমার আব্বুর একটা ডায়েরি খুঁজে পাই। সেই আব্বুর ডায়েরির ভেতর একটা ছবি ছিল আব্বুর। আমি দেখি স্বপ্নে দেখা ব্যক্তির সাথে আমার আব্বুর একদম মিল আছে। আমি তখন ঘটনাটা আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে বলি। হুজুর বলেন যে সেটা একটা জিন। সে হয়তো তোমার বাবাকে দেখার যে তীব্র ইচ্ছা তা জানতে পেরেছিল, তাই তোমার বাবার রূপ ধরে এসে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল। পরের বার যখন আসবে তখন তুমি তাকে বলবে তুমি তার সাথে যেতে চাও না। এরপর 2.5 থেকে 3 মাস পরে আবার সেই স্বপ্নটা দেখতে পাই। আজও আমাকে তার সাথে নিয়ে যেতে চাইলে স্বপ্নের ভেতরে আমি তাকে বলি না। সে জিজ্ঞেস করে, সত্যিই যেতে চাও না আমার সাথে? আমি বলি, হ্যাঁ, আমি যেতে চাই না। সে বলে, তাহলে আমি কিন্তু আর কোনোদিন আসবো না। আমি কোনো কথা বলি না। তখন সে আমার হাত ধরে টান দিয়ে আমাকে নিয়ে যেতে চায়। আমি যেতে না চাইলে সে জোরে আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি স্বপ্ন। তারপরে আপনার সাথে মানে ভয়ঙ্কর কি কি ঘটেছে বা আপনি আরো কোনো সমস্যায় পড়েছেন কিনা সেরকম কোনো কিছু শুনি। এখানে বাসায় এখন যেটা গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল সেটা শুনতে পারি আমরা। গ্রামের বাড়ি যেটা ঘটছে সেটা হচ্ছে 2007-এর দিকে। জি। তখন হচ্ছে আমি ওই একটা সাইকেল কিনছিলাম আর কি। জি। তো সাইকেল কেনার পরে ছোট ছোট যে মরিচ পাতিগুলো থাকে সাইকেলের সামনে ব্যাটারি দিয়ে আমি ওটা লাগাই। তো ওটা লাগানোর পর আমার কাছে একটু ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে শহরের মধ্যে তো কোনো জায়গা নেই অন্ধকারে চালানোর জন্য। তো আমার নানু বাড়ি হচ্ছে গ্রামে। নানু বাড়িটা হচ্ছে শহরের থেকে একটা ব্রিজের গোড়া বলতে একটা জায়গা আছে, ওইখানে যেতে হয়। ওইখান থেকে কোনো রিক্সা নাই, মাটির রাস্তা পরে আপনার মিনিমাম 3 কিলো দূরে আর কি, ভিতরে 3 কিলো ভিতরে। তো জায়গাটা সিস্টেম হচ্ছে ওইখানে নেমে আমি সাইকেল নিয়ে যাওয়া শুরু করি। মাটির রাস্তা তো তো হেঁটে যেতে হবে অথবা সাইকেল নিয়ে, রিক্সাও যাবে না। তো আমি ওই দিন যাত্রা শুরু করি। তো যাত্রা শুরু করার পরে আমি কিছু দূর যখন যাই, যাওয়ার পর ওখানে চালতা গাছ বাজে একটা। তো কয়েকটা চালতা গাছ আছে, তারপর হচ্ছে কয়েকটা বারঝাড়, এগুলা পার হয়ে যেতে হয় আমার। তো চালতা গাছের ওই নিচ দিয়ে যখন আমি যাই, সামনে যাওয়ার পরে আমার একটা লোকের সাথে দেখা হয়, মুরব্বী। তো উনাকে আমি চিনতে পারি না। উনি, আমি যখন আস্তে আস্তে চালাচ্ছি, উনি আমাকে জাস্ট ডাক দিল যে এখন কই যাস। আমি জাস্ট বললাম নানু বাড়িতে। এটা বলার পরে আমি চলে যাই আর কি। উনি আর আমাকে কিছু জিজ্ঞেস করে না, আমি চলে যাই। উনি একটা হাসি দেয়। তো আমি চলে যাওয়ার পরে বাঁশঝাড় 2টা পার হয়ে গেছি। 3 নম্বর বাঁশঝাড়ে যখন আসছি তখন আমি একটা মহিলাকে দেখতে পাই। তো মহিলাটা উনি বসেছিল, বসে বসে। তো আমি যখন কাছে গিয়ে থামলাম, আমার পরিচিত মনে হলো। তখন আমি দেখলাম যে আমাদের ওই এলাকায় রাহাতনের মা নামে একজন মহিলা আছে। তো উনি খুব ফেমাস আর কি ওই এলাকার মধ্যে। উনি হচ্ছে যে মহিলার মানে কি বলে গর্ভধারণ করে আর কি, উনি দেখে আর কি গ্রাম অঞ্চলে। আচ্ছা। তো উনি বসা, উনি আমাকে জিজ্ঞেস করলো যে কই যাওয়া এত রাতে? আমি যে নানু বাড়ি যাইতেছি। উনিও সেম হাসি দিল। তো আমি এই দুটো জায়গা থেকে, তো আমি একটু কেমন যেন ভয় পেলাম, কারণ আমি ছোটবেলা থেকে একটু ভীতু, একটু ভয় পেলাম। আমি যখন সামনের দিকে আগালাম, সামনের দিকে লাস্টের দিকে একটা তেঁতুল গাছ বাজে। এটা হচ্ছে লাস্টের দিকে, তেঁতুল গাছটা হচ্ছে অনেক বড়, অনেক বড় একটা গাছ। তো লাস্টের দিকে যখন ওটা বাজে, আমি যখন ওটার দিকে যাচ্ছি তখন হচ্ছে তার আগে একটা বারঝাড় আছে, সেখানে একটা সাদা কাপড় ঝুলানো থাকে।
সাদা কাপড় ঝুলানো থাকে, এটা কখনো পসিবল না ওখানে ঝুলানো। তো সাদা কাপড় যখন ঝুলানো থাকে আমি কাপড়টা দেখে আমার ভিতরে একটু ভয় লাগে। ভয় লাগার পরে আমি তখন সাইকেল নিয়ে জোরে টান দিই। তেঁতুল গাছটা ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো কি যে রাস্তায় কোনো সুতা বা রশি টাইপের কিছু একটা ফেলে আমার মানে চাকার সাথে পেঁচাই গেল আর কি। আমি সাইকেলটা নিয়ে পড়ে যাই, উল্টে পড়ে যাই, আমার পা কেটে যায়, পা এখানে এখন দাগ আছে, পা কেটে যায়, প্লাস হচ্ছে খুব ব্যথা পাই। তো ওই অবস্থায় আমি সাইকেলটা নিয়ে জোরে চিৎকার মারলে আমার ওই তেঁতুল গাছের পেছনের দিকে বাড়ি আছে, মানে ওইখান দিয়ে বাড়ি আছে কয়েকটা, কিন্তু ভিতরে ভিতরে। তো আমি চিৎকার শুনে তারা একজন বের হয়ে আসে, নাসিমার মাহমতে একজন মহিলা আছে, অনেকে আমি নামই বলি। তো উনি বের হয়ে আসে আমাকে দেখে ফার্স্টে হচ্ছে ওনার বাসায় নেয় আমাকে। ওনার বাসায় নিয়ে আমাকে ওইটা ওই ব্লিডিং হচ্ছিল ওই জায়গাটা, আমার ওই যেটা বলে চুন দেয়, যে পান খাওয়ার চুন দিয়ে ব্লিডিংটা বন্ধ করে। তো বন্ধ করার পরে আমার সাথে সাথে আমার মানে গা পুরো গরম হয়ে যায়, মানে আমি এত বেশি ভয় পাই যে আমার ভিতরে হাড়টা খুব মানে শক্ত হয়ে যায়। একটা পর্যায়ে তখন তারা আমাকে ধরে নানু বাড়ি নিয়ে যায়। নানু বাড়ি নিয়ে যাওয়ার পরে নানু আমাকে যেটা করে, গ্রাম অঞ্চলে যেটা করে হচ্ছে পাতিলের কালিনে কি দিয়ে যেন আমাকে মুখে দেয়। তো ওটা মুখে দেওয়ার পরে আমি ঘুমাই পড়ি। রাতে খুব জ্বর আসে আমার, আমি কিচ্ছু বলতে পারি না। সকালবেলা যখন উঠি সারা শরীর আমার ব্যথা ছিল। এমনকি আমার এটা স্পষ্ট মনে নেই, নানা নাকি একজন লোক নিয়ে আসছিল ওইখানে গ্রামের। তো উনি যেটা বললো যে আসার সময় বলছে ফার্স্ট যে দুজন লোক দেখছি। আরেকটা কথা হচ্ছে ভাই, দুইটা লোক যে আমি দেখছি, প্রথমজন যে উনি হচ্ছে থাকে ওই যে লক্ষ্মীগঞ্জ নামের এক গ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শহর থেকে প্রায় 10 কিলোর ভিতরে। ওখানে হচ্ছে আম্মুর দাদা বাড়ি ওইখানে। তো আম্মুর কেমন যেন ওটা উনি আত্মীয় হয়। তো উনি ওইখানে, তো আমার ওনার দেখা করার কোনো কথা, ওনাকে আমি ফার্স্টে মনে করতে পারিনি। পরে মনে যখন হয়েছে নানাকে জিজ্ঞেস করছি। এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে রাহাতুনের মা, যার কথা আমি বললাম, যে উনি কয়েকদিন আগে মারা গেছে। সেটা আমি এখানে থাকার কথা না, তার থাকার কথাও না। জি, উনি কয়েকদিন আগে মারা গেছে, এমনকি ওনার কবর আমি নিজে দেখেছি। পরে নানুকে যখন বললাম, তারপর থেকে রাতের বেলা আমার মানে ওখান থেকে যাওয়া, সোজা কথা নানুর বাড়ি যাওয়াই আমার নিষেধ ছিল রাতের বেলা আর কি। ওকে, এইটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই পরবর্তী ঘটনাটি আমাদের কাছে একটা ইমেইল আকারে আছে। এখানে লিখছেন, হ্যালো রাসেল ভাই, জানি খুব ভালো আছেন। আমি ভূত এফএমের আপনার খুব বড় একজন ফ্যান। আমি খুলনার বয়রা থেকে বলছি, বাংলিশে লেখার জন্য সরি। আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করব। আমার নাম বলবেন না। নাও আমি কুয়েটে আছি, সিএসই তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, ঘটনা 2016 রোজার ঈদের। তখন আমার খুলনাতে বাগমারাতে নাম করা একটা জায়গায় ভাড়া থাকতাম। তারিখটা আমার ঠিকভাবে মনে নেই, বাট এইটা মেবি ঈদের 1-2 দিন আগে হবে। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম সেটা ছিল 4 তলা। ঈদের ছুটি, এই কারণে আমাদের বাড়িতে সব ফ্যামিলি ঈদের ছুটিতে যে যার জায়গায় চলে গিয়েছিল। আমার মা বাবা ও তখন গ্রামে চলে গিয়েছিল, শুধু আমি ছিলাম খুলনাতে। কারণ কয়েকদিন পর থেকে শুরু হবে আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের যুদ্ধ। এই জন্য আমি স্টাডি নিলে খুব সিরিয়াস ছিলাম। আর আমি যে স্যারের কাছে টিউশন নিতাম, সেও আমাকে ছুটি দেননি, অ্যান্ড গ্রামে যেতে বারণ করেছিলেন। তার কথা মতো আমি ঈদে লাইফে আমি তাতে কথা হচ্ছে আমি লাইফে অনেকবার ঈদ পাবো, বাট অ্যাডমিশন টাইম লাইফে একবারই আসে। সো ঘটনার দিন চলে যাই। আমি অনেক রাত পর্যন্ত আমার জায়গার অভ্যেস, এবং ঘটনার দিন তখন রাত 12:30 বাজে। আমি আর সেদিন আমার পড়তে ইচ্ছে করছিল না, এবং আমি সেই কারণে আমার ভালো লাগছিল না, এবং একা একা তাই ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। বাট ফোনে বেশি ব্যালেন্স ছিল না, তাই ভাবলাম ফোন রিচার্জ করে আসি। বাট আমাদের এলাকার দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল তখন। আমাদের খুলনাতে 7 রাস্তা নামে একটা জায়গা আছে, জায়গাটায় 24 ঘন্টা দোকান খোলা থাকে। তাই আমি ভাবলাম ওইখানে যাই। তাছাড়া আগে কখনো এত রাতে একা একা ঘোরাঘুরি করি নাই, তাই ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে। তো আমি তখন একটা রিক্সা নিয়ে
সাত রাস্তার দিকে গেলাম। তখন রাত প্রায় 1:30 বাজে। তো আমি তখন রিচার্জ করলাম অ্যান্ড কফি খেলাম। তারপর পাশে পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম অ্যান্ড ঘোরাঘুরি করার কারণে খিদে লেগে গেল। তখন আমি ওইখানে একটা হোটেলে গিয়ে রুটি, ডিম এবং সবজি খেলাম। এখন বাসায় ফিরতে হবে, রাত প্রায় 2:30 বেশি বাজে। আমি রিক্সা খুঁজতে লাগলাম, বাট আমাদের এলাকার রোডের দিকে যাওয়ার সময় কিছু রোড পড়ে যেগুলো ভাঙা, তাই রিক্সাওয়ালারা রাজি হচ্ছিল না। বাট আমাকে অনেক কষ্টে একজন ভাড়া বেশি দেওয়ার কথা বলে রাজি করালাম। রিক্সাতে করে বাড়ি ফেরার পথে বাড়ি আসছি। এমন সময় গফ্ফারের মোড় নামক একটা জায়গায় পরে সেই জায়গাটার শেষ মাথার দিকে 5 মিনিটের একটা রাস্তা আছে, যেখানে রোড লাইট মাঝে মাঝে প্রায় নষ্ট হয়ে যায়। আমরা যখন ওই রোডটা ক্রস করে প্রায় চলে আসছি, তখন হঠাৎ করে এমন হলো যে একটা কুকুর রিক্সার তলায় পড়ে এবং রিক্সাওয়ালা তখনই আচমকা ব্রেক করলেন। বাট কোথায় কুকুর? আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি কুকুর দেখেছি, রিক্সাওয়ালাও দেখেছে, কারণ সে ব্রেক করেছে। দুজনের একসাথে ভুল হতে পারে না। এরপর রিক্সাওয়ালা আমাকে এসব কিছু না বলে সরাসরি বলল সে আর যাবে না। তখন রাত 2:45, নিস্তব্ধ রাস্তা। আমি অসহায়ের মতন তাকে বললাম, মামা, আরো 10 মিনিটের মতো লাগবে, এইটুকু রাস্তা দিয়ে চলেন আমাকে। সে কোনোভাবেই যাবে না। আমি তাকে বললাম, তাহলে তো আমি আপনাকে পুরো ভাড়া দেব না। সে বলল তার টাকা লাগবে না। তখন আমি ভয় কাটানোর জন্য তাকে বললাম, মামা, রোড খারাপ এই জন্য যাবেন না, নাকি অন্য কোনো প্রবলেম আছে? সে বলল সে কথা না বলে চলে গেল। আমি একা একা হাঁটছি, আর 5 মিনিটের মতো পথ বাকি। একটা লম্বা রোড, এইটা পার হয়ে গেলে ডান হাতে রোডে 2 মিনিট হাঁটলেই আমার বাসা। হঠাৎ দূর থেকে দেখছি একটা মেয়ে হেঁটে আসছে। রোড লাইটের আলোতে তখন স্পষ্ট দেখছি একটা মেয়ে। হঠাৎ করে একটু কাছে আসলে বুঝলাম উনি একজন বয়স্ক মহিলা। ভাবলাম হতেই পারে, দূর থেকে বয়স্ক মানুষকে হয়তো মেয়ের মতো দেখাচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমার ওনাকে পুরো অস্বাভাবিক মনে হলো এবং আমি তার চেহারাটা অনেক ছেলেদের মতন এবং বাকি ফিগারটা মেয়েদের মতন, আর চেহারায় কেমন যেন একটা হলুদ হলুদ ভাব। আমি ওনার চেহারা সহ্য করতে না পেরে মাথা নিচু করে ওনার পাশ দিয়ে ক্রস করব। ঘটনার শুরু তখন। আমি জাস্ট ওনার পাশ দিয়ে ক্রস করে সামনে আসবো, উনি আমাকে ক্রস করে অন্যদিকে যাবেন, বাট তা হলো না। উনি ক্রস করার মুহূর্তেই হঠাৎ করে এক ঝটকায় গতিপথ পাল্টালেন। আমি যেদিকে যাব সেই দিকে হঠাৎ আমার সাথে হাঁটা শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে তার দিকে তাকাতেই সে আমার দিকে তাকিয়ে জিহ্বা বের করে এত বিশ্রীভাবে একটা হাসি দিল, আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াচ্ছি, বাট উনিও আমার সাথে সাথে হাঁটছেন। আমি দৌড়াচ্ছি, উনি হাঁটছেন আমার পাশে। এটা কিভাবে সম্ভব? আমি চোখ বন্ধ করে বাসার প্রায় কাছে আসবো, ঠিক এমন সময় একটা কুকুর আবার ঘেউ ঘেউ করে আমার পায়ে কামড় দিল। হঠাৎ করে আবার কুকুর, বুড়ি কোথায়? আমি চিৎকার করে কুকুরকে লাঠি দিয়ে মেরে দৌড় দিয়ে বাসায় আসি এবং দোতলায় আমার রুমে পৌঁছালাম। Oh my God, এটা কি? ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। খুলনা শহরে এটা কিভাবে সম্ভব? হঠাৎ রুমের দরজায় নক হলো। এখন নিজেকে এত অসহায় মনে হচ্ছে, ভাবলাম আজ মরেই যাব। বারান্দাতে লাইট জ্বালানো ছিল। আমি স্পষ্ট দরজার নিচে দিয়ে দেখলাম একটা ছায়া চলে গেল। পুরো বাড়িটাই আমি ছাড়া 2 দিন
ধরে কেউ নেই। এইবার হঠাৎ করে কে যেন জানালাতে নক করছে। দোতলার জানালাতে নক করা কিভাবে সম্ভব? আমি তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম অ্যান্ড সিরিয়াসলি আমি 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 সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম, বাট নক করার শব্দ বাড়তে শুরু করলো। আমি ভয়ে ঘেমে ভিজে অস্থির হয়ে গেছি। ভাবছি আমি কেন সেন্সলেস হচ্ছি না, আমি এটা সহ্য করতে পারছি না, আমার চিৎকার করতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি পায়ে যেখানে কুকুর কামড় দিয়েছিল ভয়ের কারণে সেখান থেকে ব্যথাও অনুভব করতে পারছি না। আমি ভাবছি হয় আমাকে মেরে ফেলো, না হয় সেন্সলেস করো। এত ভয়, আমার হার্টবিট কেমন যেন করছে, আমি সহ্য হচ্ছে না। হঠাৎ বাসার পাশে রাস্তায় অনেকগুলো কুকুর ডাকা শুরু করলো। মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর আস্তে আস্তে একসাথে মারামারি করছে, আর এত জোরে জোরে শব্দ করছে যে পুরো ভয়ে আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। তো যাই হোক, 2 বছর ধরে ওই ওই বাড়িতে ভাড়া আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি, তাহলে এখন এটা কি হচ্ছে? আমি হঠাৎ ফোন হাতে নিয়ে দেখি রাত 3:30। আমার নেটওয়ার্ক পাচ্ছে। আমাদের বাসার একটু পাশেই আমার এক রিলেটিভ থাকে, উনি আমার মাসি হন। আমি ওনাকে ফোন দিলাম, বাট এত রাতে ধরলেন না। আমি তখন আমার মাকে ফোন দিলাম, মা ফোন ধরলো অ্যান্ড আমি কথা বলার চেষ্টা করলাম, বাট আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, বাট গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মা ফোন কেটে দিলেন এবং কল ব্যাক করলেন। আমি রিসিভ করে কথা বলার চেষ্টা করলাম, বাট গলা দিয়ে এইবার ফিস আওয়াজ বের হলো। ভয়ে গলা দিয়ে আমার গলা বন্ধ হয়ে গেছে। এবার তখন আমার রুমে জানালায় নকের শব্দ, আর কেউ যেন গম্ভীর গলায় কেউ যেন আমাকে ডাকছে, দরজা খুলতে বলছে। আমি সেন্সলেস হচ্ছি না, বাট আমার মনে হচ্ছে ভয় চোখ, কান, নাক, গলা সব কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার শুনলাম একটা নক জানালাতে, আবারও দরজা খুলতে বলছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ দেখি কলিং বেল বাজছে, আমার নাম ধরে কেউ ডাকছে। ভয়েস শুনে বুঝলাম আমার ওই মাসির শব্দ, বাট আমার বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ করে আমার ফোন কল বেজে উঠলো, দেখলাম ওই মাসির নাম্বার। আমি কল রিসিভ করলে উনি বলল, আমি তোমাদের বাড়ির নিচে, তোমার মা ফোন দিয়ে বলল যে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে। তারপর তোমার মিসড কল পেয়ে আমি দৌড়ে চলে আসি। আমি তখন সাহস পেয়ে এক দৌড়ে দরজা খুলে নিচে এসে ডাকি, মাসি। আমি গেট খুলে কাঁদতে কাঁদতে নিজেকে ম্যানেজ করলাম কত কষ্টে। তারপর মাসি উপরে আসলে আমি আর কোনো শব্দ করতে পারিনি। আমি মাসিকে সব খুলে বললাম। আমার পায়ে কুকুরের কামড় দিয়েছিল রাস্তায়, উনি ওখানে ধুয়ে দিলেন, এবং তারপরে বাবা খুলনাতে, এবং অলসো বাট তখন আমার জ্বর ছিল, 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটালের থেকে এসে বয়রাতে বয়রাতে আর বাসায় উঠিনি। ওই ঘটনার পরের দিন এই বাসা চেঞ্জ করে ফেলেছিল আমার বাবা, বাট নতুন বাসায় এসেও সমস্যা শুরু হলো। এসব ঘটনা অন্য আরেকদিন বলবো। তো এই ছিল ঘটনা। আমি আপনার ঘটনাটা ভালো ছিল, বাট মুশকিল হচ্ছে যে আপনি যেভাবে লিখেছেন, এক একজন এক স্পেলিং এ লেখেন। যখন ইংলিশে বাংলা লেখেন তখন একজন এক একটা স্পেলিং এ লেখেন, যেটা পড়তে খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। তো ওই কারণে পড়তে খুব বিয়ে হলো, একজন এক একভাবে স্পেলিং লেখার কারণে এটা হয়। এক একজনের এক এক ধরনের শব্দের পাশে শব্দ বসানো, শব্দ গঠন, সে বাক্য গঠন, এইগুলো পার্থক্য আছে, যার জন্য ঝামেলা হয়ে যায়। তো চেষ্টা করবেন বাংলায় লিখতে, সেটা আমাদের জন্য খুব ভালো হয়। লিসেনার্স, আমি সৌরভ বুরিক, ময়মনসিংহ থেকে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ময়মনসিংহ থেকে এত দূর পর্যন্ত এসছেন, অ্যান্ড অনেক খুশি। আমরা ঘটনায় যাই। যে অবশ্যই সৌরভী বাকিলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসে শুরু করে দেওয়ার জন্য। আমি যে কথা বলবো, এটা 2015 সালের জানুয়ারি 1 উইকের দিকে ঘটনা। জি। আমার জীবনে লোমহর্ষক একটি ঘটনা বলা চলে। ফার্স্ট টাইম আমি তখন রাত্র প্রায় 15-10টা বাজে, আমি মোটরসাইকেল নিয়ে হালুয়াঘাটের দিকে জার্নি করতে গেছিলাম বিজনেস কাজে। তখন থেকে প্রেরণার পথে ফুলপুর যখন আমি আসি, ফুলপুর উপজেলা, সেখানে যখন আমি আসি তখন
শীতের রাত ছিল, জানুয়ারি ফার্স্ট উইক, তখন শীতের রাত ছিল। মিরপুর থেকে তারাকান্দা উপজেলায় আসতে মাঝখানে 3 কিলোমিটার একটি হাওর নামক একটা জায়গা আছে, যেটার নাম কাটনি। এটাই অনেকে কাটনি হাওর বলেই পরিচিত, যে কাটনি হাওর নেওয়ারকে চেনে। তো এই জায়গাটা আসলে কোনো প্যারানরমাল ঘটনা পর্যন্ত ঘটেনি, কিন্তু ডাকাতির ভয় অনেক আগে থেকেই ছিল, উল্লেখযোগ্য এই জায়গাটা। তা আমি ফুলপুর থেকে যখন রওনা হই তখন বাজে ঠিক 9:30। ডাকনি পার হওয়ার পরে এবং তারাকান্দা মাঝামাঝি ওই হাওর যে জায়গাটা, 2 পাশে ধুধু মাঠ, ওইখানে কিন্তু কোনো বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোনো বাড়িঘর নেই, জনবহুল নেই বলেই চলে। তো আমি যখন রানিং করছি তো ওই রোডে কিন্তু স্পিড ব্রেকার অনেক, আমি মোটরসাইকেলের পিছনে বসছিলাম। তো সো আমাকে খেয়াল করতে হচ্ছে স্পিড ব্রেকারগুলো, আর মোটরসাইকেল গতি ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো হঠাৎ করে চট করে স্পিড ব্রেকার ক্রস করতে গেলে কিন্তু প্রবলেম। তো আমি দূর থেকে বসে কিন্তু আমি দূরে স্পিড ব্রেকারগুলো কিন্তু লক্ষ্য করছিলাম, আর চালককে আমি সতর্ক করছিলাম যে স্পিড ব্রেকার ব্যাপারে। তো মোটামুটি 100 গজ পর্যন্ত আমার দৃষ্টি ছিল, আমার এখন মনে আছে চোখে ভাসে যেটা। আমি যেটা দেখলাম, রাস্তার ডান দিকে মানে রং সাইডে, ঠিক হাতের ডানে রাস্তার কাঁচা মাটির শেষ প্রান্তে ক্ষেতের দিকে মুখ করে বসে আছে একজন মানুষের মতো, মানুষ বলা চলে, ওরকম একটা কিছু সাদা কাপড়ের ঘন্টা দেওয়া। আমি জাস্ট ফলো করতেছি দূর থেকে। তো হঠাৎ করে আমি দেখলাম যে কোনো মুভিং নেই, জাস্ট মাঠের দিকে মুভ করে বসে আছে। আমি রানিং এ আছি। এখন আমি ক্রস করে গেলাম ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এত রাতের বেলায় একটা মানুষ কিভাবে বসে থাকবে, কিভাবে? সেই যদি মানুষ হতো শীতের রাতে রাত 10:30টার দিকে, এখানে কেন বসে থাকবে? আড্ডা দেওয়ার জন্য? দিস ইজ ইম্পসিবল। আর 3 কিলোমিটার রাস্তা, টোটাল জায়গাটা কিন্তু কোনো বাড়িঘর নেই। আর সে যদি কোনো ডাকাত দলের সদস্য হতো, মানুষ যদি হতো, তাহলে সে যে সাদা কাপড়টা পরেছে সেটা দিয়ে অবশ্যই তার শরীরের কোনো না কোনো অংশ কিন্তু দেখা যেত। সাদা চাদর কিংবা কাপড় দিয়ে কিন্তু পুরো শরীর ঢাকা থাকা অসম্ভব। কেন? এই জন্য অসম্ভব, কারণ আপনি একটা গায়ে সাদা চাদর যদি পরেন, আপনার পা তো দেখা যাবে, পায়ের জুতা তো দেখা যাবে। সেটা একটু হয়তো লম্বা চাদরে হতে পারে, সে সবাই এক ধরনের চাদর যে পড়বে তার তো করে পারে নাই। তাই বলে আপনার পা তো টোটালটি আপনার ঢাকা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু সাদা, ঘোমটা দেওয়ার মতো বসে আছে, মাঠের দিকে মুখ করে গেল। তা আমি রাতে বাসায় ফিরলাম, ফেরার পরে এই ব্যাপারটা আমি বাসায় জানালাম, এবং পরের দিন ওই এলাকার লোকজনদেরকে জানালাম ঘটনাটা, যে আমার সাথে একটু ঘটনা ঘটছে। তারা বললো যে না, এটা তো হওয়ার কথা না, হয়তো আপনি ভুল দেখেছেন। তো তার ঠিক 1 বছর পরেই ওখানে ঠিক ওই জায়গায় আমারই এক পরিচিত, তার তখন বাজে রাত 8টা, সে ময়মনসিং থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিল। ওই জায়গাতেই সে এই রকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে যে তার মোটরসাইকেল আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, সে যতই গাড়ির গতি বাড়াতে পারছে না। সে ফিল করতেছে যে কেউ তার গাড়িটা পেছন থেকে টেনে ধরছে, আর সে ব্যালেন্স রাখতে পারছে। আমাকে যেটা বললো যে তার ব্যালেন্সটা আস্তে আস্তে বামে টানছে। তা আমি কিন্তু ময়মনসিং ছিলাম রাস্তার বামে, আর সেই প্যারানরমাল অ্যাক্টিভিটিস ছিল আমার ডানে। রাস্তার ভেতরে খেয়াল করবেন, আমার ডানে ছিল, আর সে যখন ফেরে রং সাইড মানে তার বামে। ব্যাপারটা কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে একই দিকে? ইয়েস, একই দিকে। তো সো এটা সে কিন্তু তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যালেন্স না রাখতে পারে, মোটরসাইকেল কিন্তু পড়ে যায়। এবং এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, এই দুইটা ঘটনার ব্যাপারটা অনেকেই জানে যে এরকম এখানে সমস্যা হয়েছে। আর এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি পরে কিছু দূরপাল্লার গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলছি যে এই এলাকায় দিয়ে যখন তারা রাত্রেবেলায় ক্রস করে, শীতের রাত হোক আর গরমের রাতই হোক, রাস্তা 2-3টা অনেক সময় দেখে এবং অ্যাক্সিডেন্ট হয় বেশি এলাকায়। দেখা গেছে ট্রাইপলটা খাদে পড়ে গেছে, তখন কেন খাদে পড়ছে? যে এখানে রাস্তা দেখতে ওখানে ওদিকে ড্রাইভ করতে গেলি গাড়িটা উল্টে খাদে পড়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো এখানে বেশি হয় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম লিসেনার, আমি ফারুক আহমেদ রিয়াল, আমি এসেছি তানমল্লি থেকে।
আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার ঘটনা, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তবে রাসেল ভাই, আমি ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমি যখন ঘুমাতাম রাতে, তখন হঠাৎ করে মানে মাঝরাতে দেখতাম আমার সাথে কে পাশে জানি কে আচ্ছা ঘুমিয়ে আছে, তখন আমি ভয় পেয়ে চিৎকার দিতাম আর কি। জি। তো এইটার পরে এরকম তবটা থাকে, তখন এইটা একটু বেশি মানে খামখেয়ালিপানা মনে পড়ে। পরবর্তীতে আমি একদিন আমার গ্রামের বাড়িতে যাই, তখন গ্রামের বাড়ি থেকে আমি আমাদের মানে পাশে আর কি ত্রিশালে আসি। তো ত্রিশাল আসার পর আমার 3টা ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার নাম হচ্ছে আলামিন, তিতাস আর হচ্ছে বাপ্পি। ওরা বলে চল একটু ঘুরে আসি। কোথায় যাবি? তো আমাদের ওই থানার অপোজিটে ঠিক একটা বমি অফিস আছে, বমি অফিসের পাশে একটা ডাক বাংলো আর কি ত্রিশালে। তো ওইটার পাশে একটা মানে বড় তেঁতুল গাছ, অনেক পুরনো। ওইটা একদম সুতিয়া নদীর পাশেই। আর অপোজিটে হচ্ছে একটা শ্মশান ঘাট, জায়গাটা খুব হন্টেড। ওখানে মানে দিনের বেলাও খুব মানে একদম নিরিবিলি। তো যেটা হয়েছে রাসেল ভাই, ওইখানে আমরা যাওয়ার পর ওরা আমার বললো যে চল তেঁতুল পাড়ি। না, এখন তো মানে মাগরিবের আজান দিবে, তো এই অবস্থায় যদি এখন উঠি তাহলে ভয় লাগতেছে। তো তখন হয়ে গিয়ে রাসেল ভাই যে আমার ওরা বলে যে তুই উঠ। তো আমি গাছের মধ্যে যখন উঠি, তখন নিচের আগে দেখি ওরা কেউ নেই। তাই আমি বলছি মজা করতেছি সবাই, কই গেলি? ওরা বলে যে দেখি কেউ নেই। তখন যেটা হলো রাসেল ভাই, আমি উপরের দিকে তাকিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ভাই এমন এক কুৎসিত এক মহিলা, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। সে আমার দিকে তাকিয়ে তখন একটা মানে এমন ভয়ঙ্কর হাসি দিল। তখন আমি সাথে সাথে ওইটা দেখেই মানে আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমি বাসায়, তখন অনেক মানুষ চলে আসে। তখন আব্বাকে ফোন দেওয়া হলো, তখন এগুলা কেউ বিশ্বাস করে নাই। তখন যে বলে শয়তানি করিস তুই। তারপরে যেটা হলো যে একজন কবিরাজকে ডাকা হলো হুজুর। তো হুজুর একটা মানে কুসল টুসল করা নেই। তারপর আমি ওই দিন ঘুমিয়ে করি। পরের দিন একদম সকালবেলা আমি ঠিক ঘুমিয়ে যাচ্ছে আব্বা আম্মার মাঝখানে, তারা 2জন পাশে ঘুমায়। আমাদের বাসার গেটও তখন তালা মারা ছিল। তো তখন একদম সকালবেলা ফজর আজানের পরে রাসেল ভাই যেটা হলো যে আমি তখন কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমাকে খুঁজে পাই না। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই গাছটা আমাদের এলাকায় সবাই চিনে, গাছটা শয়তান গাছ বলে ওই দিকে, আমাদের বাসার পাশেই। তো ওইখানে একদম ফজর আজানের সময় আমি এমন এক মানে একটা গাছের একদম ঠিক মানে একদম মানে মানে কি বলো এটারে, যে খুব মানে মানে একটা ছোট এর মধ্যে আর কি তুমি দাঁড়িয়েছিলাম, মানে যেটা মানে বিশ্বাসযোগ্য না। তো তখন সবাই ওইখানে চলে যায়। তখন আব্বা আম্মারে ডাকা হয়। তখন ওরা অনেক কষ্ট করে ওদেরকে বলা হয় যে মানে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে এরকম। তারপর রাসেল ভাই এখান থেকে আমাকে নিয়ে আসা হয়। কিন্তু এইভাবে দিন চলে যায় আর কি ওই দিন। তারপর আমি সন্ধ্যার সময় যেটা দেখি রাসেল ভাই, যে আমি যে মানে ওই তেঁতুল গাছে যে মহিলাটাকে দেখছিলাম, সন্ধ্যার সময় আমার আশেপাশে যারা ছিল আমি ঠিক সবাইকে যেমন মানে ওদের ওই মহিলাটার মধ্যে দেখতে পাই, এবং সবাই আমার দিকে তাকিয়ে মানে এমন ভাবে হাসতেছে যে আমি ভয়ে শুধু চিৎকার করি আর আমি ছটফট করতে থাকি জানি। তো এইভাবে রাসেল ভাই প্রায় অনেক দিনই কাহিনীটা চলে। তারপর রাসেল ভাই মানে অনেক কবিরাজ, তারপর হচ্ছে আপনার অনেক ভালো হুজুর দেখানো হয়। তারপরে এইভাবে আরো ছোট ছোট অনেক কাহিনী প্রায় 3 মাস ধরে চলতে থাকে। তখন যেটা হয়েছে রাসেল ভাই, এরকম ছোট ছোট কাহিনী হইতে থাকে। তখন আমি রাতের বেলা আমি ঘুমাতে পারি না। তখন আমার শরীরে এমন এক ধরনের শক্তি হয় যে 4-5 জন আমাকে ধরে রাখতে পারে না। এবং এইভাবে আমি সবাইকে শুধু ওই মহিলার মধ্যে পড়ে যাই। তখন সবাইকে আমি যেমন ওই মহিলাকে দেখতে পাই, তখন আমি খুব ভয় পাই। এভাবে প্রায় 3-4 মাস মতো চলতে থাকে। তারপরে একটা টাইমে এসে আমি ভালো এক হুজুরের মাধ্যমে এরকম মোটামুটি ভালো পাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আপনার, এবং আমাদের হাতে সময় খুব কম। ছোট্ট করে আপনি আপনার বাসার ঘটনা একটু বলে ফেলবেন প্লিজ। জি, আমি শুরু করছি। এটা ঘটনা 2013 সালের অক্টোবরের দিকে। আমি রাতে ঘুমিয়েছি। তা আমি রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি মোবাইলগুলো বেডের পাশে নিয়ে আমি ঘুমাই সাধারণত, কারণ কোনো ইমার্জেন্সি কল আসলে যেন আমি রিসিভ করতে পারি। তো 2013 সালে তখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল ছিল না, তখন বাটনযুক্ত মোবাইলগুলো তখন অ্যাভেলেবল ছিল আর কি, আমি এটা বলি। তো আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে 3-4 দিকে আমি চিন্তা করলাম যে আমি কাত হয়ে সবসময় ঘুমাই, আমি কোনো দিকে মুভ করতে পারতেছি না, সোজা করতে পারতেছি না, টানেও কাত হচ্ছে, কোনোভাবেই মুভ করা যাচ্ছে না। আমি জাস্ট ফ্রি হয়ে শুয়ে আছি। আপনার ভেতরে কোনো শক্তি নাই? কোনো শক্তি নেই, জি। বাট আমার বাম হাতটা আমি মুভিং করতে পারতেছি, কিন্তু বডিটাকে আমি কোনোভাবে মুভিং করতে পারতেছি না, আমার যে প্রবলেমটা। তো আলটিমেটলি তখন আমি রুমে একা শুয়েছি, লাইট অফ। তো মনে তো ভয়টা থাকতেই পারে, তো কি ব্যাপার, কি হলো ব্যাপারটা, এমন আলটিমেটলি ঘামছি, ঘেমে যাচ্ছি। তো তখন সিরিয়াস যে ঠিক আছে আমি তাহলে পাশে আমি কল দিই, পাশের রুমে কল দিই।
ফোন কল দিই, যেহেতু আমি উঠতে পারছি না অবশ্যই আমি ফোন কল দিতে হবে। কিন্তু আমি মোবাইলগুলো যে আমি হাতে নিলাম, বাম হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মোবাইলটা যে কল দিব, মনিটর লাইট ওপেন হচ্ছে না, মোবাইলগুলো সুইচ অফ দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তো রাত্রেবেলায় যে কোনো চাপ লেগে হয়তো বা সুইচ অফ হতে পারে, একটা পয়েন্ট। কিন্তু সুইচ অফ যে হয়েছে, এখন এখানে রেড বাটনে ক্লিক করলে তো মোবাইলটা তো ওপেন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মোবাইলগুলো ওপেনও হচ্ছে না, দুটো মোবাইলই কোনোটাই ওপেন হচ্ছে না। তো আলটিমেটলি তখন তো এটা অবশ্যই এটা খুব খারাপ একটা অবস্থা, যে পরিস্থিতি আমার এখনো লন্ডন যাচ্ছে যে এটা কি করতে যাচ্ছে আমার সাথে। তো যাক, আমি ঈশ্বরের নাম নিতে নিতে কিছুটা স্বাভাবিক হই, আমি ঘুমিয়ে যাই আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে মোবাইলগুলো কি চেক করি কি অবস্থা আছে। তো এই সকালবেলায় ফার্স্ট মোবাইল দুটোই আমি চেক করলাম, দেখলাম মোবাইল দুটোই অন আছে, দুটোটাই ঠিক অন আছে, কোনো সমস্যাই নাই, ফোন বন্ধ ছিল না। এখন এখানে আমি ফিজিওথেরাপিস্টের সাথে আমি কথা বললাম যে কোমা যেটাকে বলে, মানুষ যদি কোমা যায় তাহলে তার অবস্থাটা কি হয়। তো তখন সে বললো যে কোমায় যায় সে টোটালি ব্রেন সার্কুলেশন থেকে শুরু করে টোটাল বডিটাই ফ্রিজ হয়ে থাকে, আর কোমা গেলে কখনোই 15 মিনিট পরে সে অ্যাক্টিভ হবে না। আর মেনলি আপনি যে আপনার হাত যে মুভিং করছেন এবং আপনার ব্রেনটাকে সিক্সেসের কাজে লাগাচ্ছেন যে আপনি ফোন করবেন, দিস ইজ দ্য ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তো আমি ভাবলাম যে না, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অবশ্যই, কারণ জিন বলতে তো পৃথিবীতে কিছু আছেই। তো তারপরে এটা কিন্তু ফার্স্ট ঘটনা আমার লাইফে, এটা ফার্স্ট ঘটনা, এবং তারপরে কাকনি যে ঘটনাটা ওটা সেকেন্ড ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।